নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকে সাফ কথাতে আলোচনা হবে অসমের বরাককে নিয়ে। কারণ বরাকের উন্নয়ন এই মুহূর্তে দাঁড়িয়ে বরাকের জন্য আমরা সকলেই জানি যে বরাক উন্নয়ন দপ্তরও রয়েছে। সেই দপ্তরের কাজ কতদূর হয়েছে, কি কি কাজ করেছে, বরাকের যে উন্নয়নের কথা হচ্ছে সেই উন্নয়ন কি শুধুমাত্র শহর কেন্দ্রিক, গ্রামগঞ্জে উন্নয়ন কতটা পৌঁছেছে? বরাক মানে আমরা যদি জানি যে ডায়াগ্রাম যদি দেখি, যে ম্যাপ যদি দেখি, ভৌগোলিকভাবে যদি আমরা অবস্থান দেখি, শ্রীভূমি, হাইলাকান্দি, কাছাড়, শিলচর তো রয়েছে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে শ্রীভূমি, হাইলাকান্দি সমানভাবে কি উন্নয়ন পৌঁছেছে সেখানে, নাকি উন্নয়ন শুধু শহর কেন্দ্রিক? এ নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা, এবং আলোচনাতে আমার সাথে জুড়ে যাবেন বরাক থেকে, বরাকের বিভিন্ন জেলা থেকে অতিথিরা। তার মধ্যে শুরুতেই আমার সাথে বিক্রম থাকবে, যেখানে বিক্রম সাধারণ মানুষের যে প্রশ্ন, বরাকের উন্নয়নে তারা কি চাইছেন, কোন কোন দিকে ডেভেলপ হওয়ার প্রয়োজন রয়েছে, কোন কোন দিকে চাইছেন মানুষ উন্নয়ন হোক, সে নিয়ে তুলে ধরবে একদিকে বিক্রম। ঠিক অন্যদিকে আমার সাথে জুড়ে যাবেন ভার্চুয়ালি সুব্রত চক্রবর্তী, বিজেপি কিষাণ মোর্চা জেলা সভাপতি, শিলচর থেকে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই জুড়ে যাবেন আইনজীবী, হাইলাকান্দি থেকে থাকছেন গৌতম ঘোষ, থাকছেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি, শ্রীভূমি থেকে থাকছেন রজত চক্রবর্তী। আমি প্রত্যেককে নিয়ে শুরু করব আজকের আলোচনা। তবে শুরুতেই চলে যাব বিক্রমের কাছে এবং দেখাবো বরাকের বেশ কিছু ছবি। একদিকে উন্নয়নের ছবিটাও তুলে ধরবো, অনুন্নয়নের ছবিটাও আপনারা দেখতেই পাবেন। রাস্তাঘাট খারাপ এরকম অভিযোগ তো রয়েছে, সঙ্গে সেক্রেটারিয়েট সেটাও তৈরি হয়েছে, কিন্তু তার কাজ কবে শুরু হবে প্রশ্ন তো থাকছেই। তবে চলুন শুরুতে একটু চলে যাব, বিক্রম রয়েছে। বিক্রম, এই যে আমরা বারবার আজকে যে আলোচনা এবং আগামী দিনেও আমরা এই নিয়ে আরো হয়তো বিস্তারিতভাবে দর্শকদের সামনে তুলে ধরবো যে বরাকের উন্নয়ন আক্ষরিক অর্থে সেই উন্নয়ন কি শুধুমাত্র শিলচর, না তার গণ্ডিটা পার করেছে, শিলচরের গণ্ডি পেরিয়ে এই উন্নয়ন ওভারঅল কতটা পৌঁছেছে? এবং এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে আরো হয়তো তোমার সাথে রয়েছেন সেখানকার নাগরিকরা, তারাই প্রকৃত অর্থে, তোমরা প্রকৃত অর্থে বলতে পারবে যে কি চাইছেন বরাকবাসী এই মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মা 2.0 কাছে। হ্যাঁ সুপ্রীতি, ঠিকই বলেছো যে বড় ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছে। একটি আলাদা বিভাগ এখানে তৈরি করে দেওয়া হয়েছে বরাকের মানুষের উন্নতি বা এটার ডেভেলপমেন্টের জন্য। তো আমাদের সাথে একজন আছেন, উনি হলেন সমাজসেবী প্লাস ইয়াং জেনারেশনের ফেস আমরা বলতে পারবো, যিনি স্টাডি করছেন। আরেকজন আসছেন এখন আমাদের সাথে জুড়ে যাবেন, উনিও সমাজসেবী। তো প্রথমে উনি আসতে আসতে আমরা প্রথমার কাছে যাব। তো প্রথমা, অ্যাজ এ ইয়াং জেনারেশন, অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বরাকের ডেভেলপমেন্ট নিয়ে বরাকের ডেভেলপমেন্ট নিয়ে কি দেখো, কি কি কাজ হয়েছে বা কি কি অ্যাকচুয়ালি অনেক কাজ হওয়া বাকি, এখনো সেই রকমের কোনো কাজ হয়নি, অনেক হওয়া বাকি। কি কি মেইন ইস্যুস থাকবে যেটাতে গভর্নমেন্ট ফোকাস করবে? Firstly, আমাদের মিনিস্টার শ্রী কৌশিক রায়, হি হ্যাজ বিন ভেরি পজিটিভ অ্যাবাউট দ্য ফ্লাইওভার কনস্ট্রাকশন অ্যান্ড রিসেন্টলি উনি মেনশন করেছেন ওনার ইন্টারভিউতে দেখলাম যে 1 মাসের মধ্যে কাজ শুরু হবে। বাট what I feel is that we as general public and business entities of Silchar আমরা কোঅপারেট করছি না। We are not ready to give away our lands. এখন যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে যে ইমিডিয়েট মাস এভিকশন ড্রাইভ একটা হওয়া উচিত, যত রোড সাইড এনক্রোচমেন্ট আছে। কারণ এগুলো মানুষ যদি নিজের ল্যান্ড স্যাক্রিফাইস না করে তাহলে ডেভেলপমেন্ট আশা করে লাভ নেই। সো ইমিডিয়েটলি একটা এভিকশন ড্রাইভ হোক যত রোড সাইড এনক্রোচমেন্ট আছে। দিস ইজ নাম্বার 1। সেকেন্ড, উই হ্যাভ টু গো গ্রিন। দ্য সিটি হ্যাজ টু টার্ন এন্টায়ারলি গ্রিন। কারণ এত পলিউশন হয়ে গেছে যে ঘর থেকে বেরোলেই এখন মানে ডাস্ট অ্যালার্জি হয়ে যায়। সো দ্যার ইজ এ জাপানিজ টেকনিক কল মিয়াওয়াকি টেকনিক, যেটা আমাদের আগের যে কমিশনার সৃষ্টি ম্যাম, শি স্টার্টেড ইট। অ্যান্ড ওটাতে কী হয়, ইফ ইউ প্ল্যান্ট a small forest including many shrubs and herbs after every 1 kilometer or প্রত্যেক লেনে যদি ওই প্ল্যান্টেশনটা হয় তাহলে it absorbs the smallest dirt particles from air. এটা হলো ডাস্টের মেইন। আর কি কি হতে পারে? মেইন আরেকটা হচ্ছে যে আমাদের সিটি অনেক বেশি কনজাস্টেড হয়ে গেছে কিন্তু। সো সিটি এক্সটেনশন হওয়াটা খুবই দরকার। এখন যখন কানেক্টিভিটি এত ভালো হয়েছে, এখান থেকে লক্ষ্মীপুর পট করে পৌঁছানো যায়, উদারবন 10 মিনিটস ড্রাইভে উদারবন পৌঁছানো যায়, দুধপাতিলো কাছে হয়ে গেছে থ্রু দ্য ব্রিজ। তাইলে এখন সিটিটা এক্সটেন্ড করুক। আমাদের আউটস্কার্টসে কিন্তু ঢাবা আছে, রেস্টুরেন্টস আছে, কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া নেই। পিপল আর বাইং ল্যান্ড ইনসাইড দ্য সিটি, অ্যান্ড সিটিতে আর জায়গা নেই মানুষের থাকার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও নেসেসারি আছে। অ্যাবসলিউটলি।
আমরা যাব সঞ্জীব রায়ের কাছে। দাদা, শুনলেন প্রথমা কি বলো, কি কি আপনার কি মনে হয়? আপনারাও সোশ্যাল অ্যাক্টিভিটি করে থাকেন সবসময়, ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলের আন্ডার ব্যানারে। কি কি ডেভেলপমেন্টের কাজ হওয়া দরকার শিলচর বা বরাক ভ্যালিকে উন্নত করার জন্য, আর কতটুকু হয়েছে মনে হয়? দেখুন, সরকার যখন বদল হয় তখন আমরা জনসাধারণের একটা আশার আলো দেখি আর কি। কারণ একটা সরকার যদি, মনে একটা এক্সাম্পল দিচ্ছি, 3টা পিলার বানিয়ে গিয়েছে, নেক্সট সরকার আছে 4 নম্বরটা বানাবে, এটা হচ্ছে ডেভেলপমেন্টের প্রথা। কিন্তু আমরা দেখলাম 2016-তে যে দলের ইলেকশন ম্যানিফেস্টোতে 3 না 4 নম্বরে ছিল শিলচর ফ্লাইওভার 2016-তে, এখন 26 চলে যাচ্ছে। 10 বছরে ইলেকশন ম্যানিফেস্টো যে কমিটমেন্ট ছিল সেটা 10 বছরে বিজেপি করতে পারেনি। এখনও ফ্লাইওভারটা আমার কাছে একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে। না হওয়ার রিজন কি ভাবেন? রিজনটা তো 10 বছরে যখন হয়নি তখন কি রিজন ছিল? ইলেকশন ম্যানিফেস্টোতে আসার পরে যদি দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী বলুন বা মন্ত্রী কাজ করেন না, তাহলে আমরা তো নিশ্চয়ই দুঃখিত থাকবোই। মানুষের কি পার্টিসিপেশন ছিল সেটা নিয়ে? পার্টিসিপেশন বলতে দেখুন, আপনি যখন ম্যানিফেস্টোটা আনবেন, প্রসেসটা আপনাকেই করতে হবে, উদ্যোগটা আপনাকেই নিতে হবে। 10 বছর পরে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু 10 বছর আগে কেন নেওয়া হলো না? সেই প্রসেসটা সেম 10 বছর আগেও হতো। সেই জন্য আমার এখন একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে। সেকেন্ডলি একটা কথা বলি, নির্বাচনের আগে আমাদের মধুরাঘাটে একটা ব্রিজ ঢাক ঢুল বাজিয়ে একটা ইনগ্রেশন করা হয়েছিল, শিলান্যাস করা হয়েছিল। আমার কথা হচ্ছে আজকে প্রায় 6 মাস হয়ে গেছে, আজকে একটা ইটও লাগেনি, একটুকরি বালিও ফেলা হয়নি সেখানে। তো ইলেকশনের আগে ঢাক ঢুল বাজিয়ে এত টাকা খরচ করে ট্যাক্স পেয়ার্স মানি কেন ইনগ্রেশনটা করা হলো, সেটা একটা প্রশ্নবোধক রয়ে গেল। তাহলে 6 মাস পরে আরামসে করতে পারতো এটা। মানে ভোটের জন্য আমি লোককে ললিপপ দিয়ে আমি শিলান্যাস করলাম, কাজ আমি 4 বছর পরে করে, একটা ব্যাপার নয়। সাথে 2016 থেকে দেখুন আমাদের বড়াকে আরেকটা মেডিকেল কলেজের কথা বলা হচ্ছিল করিমগঞ্জে। 2016 থেকে 2025 পর্যন্ত জায়গাই খুঁজে পাইনি। আপনি মানতে পারেন যে একটা ডিস্ট্রিক্টে হাইলাকান্দি করিমগঞ্জের মাঝখানে একটা মেডিকেল কলেজ হবে, আর সরকার 10 বছরে জায়গা খুঁজে পায়নি? রামকৃষ্ণনগরে হচ্ছে তো। সেটাই, দুটা অঞ্চলকে কাভার করছে, দুটা সমষ্টিকে, কিন্তু 10 বছরে জায়গা খুঁজে পায়নি। আপনি মানতে পারেন এত খাস লেন পড়ে আছে সরকারের অধীনে উদ্যোগ, কিন্তু আমরা চাই বাস্তবায়ন। শুধু শিলান্যাস করে বড় বড় ইলেকশন ম্যানিফেস্টোতে প্রিন্ট আউট করে লিফলেট বেঁধে দিলাম, পরে কাজ কিছু হলো না। সাথেই আমরা দেখলাম যে কিছুদিন আগে কথাটা উঠেছিল, আবার ঢেকে গেছে, শিলচরে মিউজিয়ামের কথা ছিল, যা নর্মাল স্কুলের সামনে জায়গা কিনে একটা গেট লাগানো হয়েছিল। 10 বছর আগের সেই মিউজিয়াম আজ পর্যন্ত সেই গেটই রয়ে গেছে, মিউজিয়াম হয়নি। আমাদেরও একটা দায়িত্ব আছে, গুরু দায়িত্ব আছে, যে সামাজিক কর্মী হিসাবে সরকারের কাছে আবদার করা যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, বরাক উপত্যকার এই সংস্কৃতি কৃষ্টি প্রিজার্ভ করা দরকার আছে। আমাদের এনসিয়েন্ট অ্যানসেস্টার যারা ছিলেন ওদের ইতিহাস প্রিজার্ভ করা দরকার আছে। কিন্তু কিন্তু আপনাকে একটা প্রশ্ন থাকবে শিলচর নাগরিক হিসেবে, বরাকের নাগরিক, এখন কোন কোন পয়েন্টে করাটা নেসেসারি? কেন কি এখন দেখেন নতুন করে বিভাগীয় একজন মন্ত্রী এসেছেন কৃষ্ণেন্দু পাল, কি বলবে, সেদিন আপনারা মিটিংয়েও ছিলেন, হ্যাঁ, কিছু পয়েন্ট উঠিয়েছিলেন আপনি, বহুত ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ছিল যেটা নিয়ে আমরা কন্টিনিউয়াস নিউজ করে যাচ্ছিলাম। সেই পয়েন্টটা একবার যদি বিশেষ করে বলেন, এটা কি ট্যুরিজমের মতো হয়ে যাচ্ছে? ডেভেলপমেন্টের যে ডেভেলপমেন্ট হতে ছিল অন্য সাইডে ডেভেলপমেন্টে যাচ্ছে? ন্যাচারালি দেখুন, আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙিখাড়ি পর্যন্ত নাকি 1 বছর আগে 3 কোটি টাকার কাজ হয়েছে। আপনি গিয়ে টোর্স নিয়ে খুঁজেন কোথায় 3 কোটি টাকার কাজ হয়েছে। কমলাক্ষ দে পুরকাস্ত মহাশয়, বর্তমান কাটিগুড়ার বিধায়ক, উনি সরজমিনে বলেছেন, পাবলিক ডোমেনে এসে বলেছেন যে 16 কোটির কাজ লাস্ট রাস্তার জন্য মিসিং কেস দেবো, যে রাস্তা খুঁজে পাচ্ছি না। তাই আমি সেদিন কৃষ্ণেন্দু বাবুকে জিজ্ঞেস করেছিলাম, আজকে আপনারা রাস্তার কথা বলছেন, যদি রাস্তা বানিয়ে দেন 1 বছর পর সে রাস্তা গায়েব হয়ে যায়, হু উইল বি আনসারেবল? একজন তো আনসারেবল হতে হবে। 16 কোটি টাকা ট্যাক্স পেয়ার্স মানে কালাইনে উধাও হয়ে গেছে। ক্যাপিটাল পয়েন্ট থেকে রায়খালি 1 কোটি টাকা, 3 কোটি টাকা উধাও হয়ে গেছে। যদি টাকা উধাও হতে থাকে, কেউ যদি ফলো আপ করে না, তাহলে গার্জিয়ান মিনিস্টার মানে কি? গার্জিয়ান মিনিস্টার মাস্ট ফলো আপ দ্য প্রসিডিংস বা ডেভেলপমেন্ট অফ দ্য সিটি। তার জন্য উনি বসেছিলেন আপনাদের সাথে। আরেকটা পয়েন্ট আপনি উঠিয়েছিলেন, ভাষা শহীদ স্টেশন, সেটা বলছেন। আর সাথে একটা স্পার ব্যাপারে বলেছি। আমরা দেখুন, আমরা আগে টিভিতে দেখতাম মুম্বাই, দিল্লি মেট্রো সিটিতে স্পাতে দুর্নীতি হচ্ছে বা ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা আশ্চর্য হয়েছি, আমার বাড়ি ইটখোলা, আমি জানতামই না যে এখানে দুটো স্পা আছে। যখন ধরা পড়লো তখন দেখলাম একটা বিরাট র্যাকেট। এরপরে পত্রপত্রিকার মাধ্যমে আপনাদের যে তথ্য সহকারে দিলেন, আমরা জানলাম শিলচরে গলিতে গলিতে স্পা আছে। আমি সাথে এই ব্যাপারটা এই জন্য তুলেছি যে আমাদের শহরটাকে আমরা কোভিড শহর বলি, আমরা ভাষা শহীদের শহর বলি,
খ্রিস্টি সংস্কৃতির শহর বলি। আর শিলচর শহরের শুধু নামটা উত্তর পূর্বাঞ্চলে নয়, ভারতবর্ষে একটা কালচারাল সিটি হিসাবে আমরা গন্তি করি। সেখানে স্পা কালচার আমরা কোনো মতে মানবো না। আমরা আহ্বান করেছি সরকারকে, যেহেতু ইনচার্জ মিনিস্টার ছিলেন, সাথে কৌশিক রায় মহাশয় ছিলেন, আমরা আহ্বান করেছি স্ট্রং ইনিশিয়েটিভ নিয়ে স্পা কালচারটা বন্ধ করতে হবে কাছাড়ে তথা শিলচরে। ডেভেলপমেন্ট থেকে স্পা বেশি হয়ে গেছে ন্যাচারালি ন্যাচারালি। কি বলবে ইয়াংস্টার হিসাবে, কিন্তু আজকে কিন্তু একটা কমেন্ডেবল স্টেপ নেওয়া হয়েছে। পারিজাত যেখান থেকে শুরু হয়েছিল, পারিজাতকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আরও অনেক বড়সড় নাম আসতে পারে, কিন্তু আমরা আসি ডেভেলপমেন্টের দিকে। ডেভেলপমেন্টের দিকে যদি বলো, যেমন স্টুডেন্টসরা, যেমন তুমি পড়াশোনা করছো, সোশ্যাল ওয়ার্ক করছো, পড়াশোনার দিকে, তারপরে পড়াশোনা করে কি বাইরে চলে যাবে? না, আমি তো যাচ্ছি না। তো এখন যেহেতু কানেক্টিভিটি এত ভালো হয়েছে অন্য স্টেটসের সাথে, সো আই থিঙ্ক আমাদের দুই মিনিস্টারের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব যে বেশি করে ইনভেস্টমেন্ট বরাক ভ্যালিতে যেন আনা হয়। ইনভেস্টমেন্ট আসলে ইন্ডাস্ট্রিজ হবে, ইন্ডাস্ট্রিজ হলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়বে। কেউ চায় না নিজের বাড়ি ছেড়ে বাইরে যেতে। সো যারা যারা এখানে পড়াশোনা করছে সবাই যেন এখানেই চাকরি করতে পারে এবং স্যাটিসফাইড থাকে, এটার জন্য আরও ইনভেস্টমেন্ট আনা হোক। কানেক্টিভিটি যখন হয়েছে, হোপফুলি আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটাও দেখবো। ভেরি শুধু শিলচর নয়, বরাক ভ্যালি 3টা জেলা নিয়ে আহ, পুরো বরাক ভ্যালি। তো এই 3টা জেলা শুধু কি শিলচরে কনসেন্ট্রেট করা হচ্ছে মনে হচ্ছে না, বাকি ডিস্ট্রিক্টসগুলোতেও করা হচ্ছে, ছোট মোটো সব জায়গাতে করা হচ্ছে? শিলচরকে প্রাধান্য তো দেওয়া হচ্ছে। শ্রীভূমি আই ফিল দ্যাট অনেকটাই পেছনে পেছনে আছে। অ্যান্ড শ্রীভূমিতে কিছু বলার নেই, কারণ বিজেপি গভর্নমেন্ট তো ফর্ম করেনি, কংগ্রেস ফর্ম করেছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট ফর্ম করে নেই, রিপ্রেজেন্টেটিভ কংগ্রেস চুজ করেছে লোকেরাই। সো এটা নিয়ে কিছু বলার নেই। হাইলাকান্দি তো যথেষ্ট ভালো করছে, মিলনদার সাথে আছে। হাইলাকান্দির প্রচুর ডেভেলপমেন্ট আমরা দেখব। বাকি মেডিকেল কলেজ তো শিলচরে হচ্ছে না, রামকৃষ্ণনগরে খুলছে। সো এটা না যে শিলচর ছাড়া অন্য জায়গায় একটুকু ডেভেলপমেন্ট হচ্ছে না, বাট হ্যাঁ, শিলচর কম্প্যারেটিভলি বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপ্রীতি। এইচপিসি 5 গ্রাম পেপার মিলটা, এটা এমন একটা সেন্টার পয়েন্ট আছে, 3টা ডিস্ট্রিক্টের সেন্টার পয়েন্ট সেখানে। আর যখন পেপার মিলটা যখন মানে চলছিল যখন ভালোভাবে, তখন এর বেনিফিট কিন্তু বরাক উপত্যকার 3 জেলার নাগরিকরা নিতে পেরেছে। প্রায় 2 লক্ষ নাগরিক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা থেকে লাভবান হয়েছেন ব্যবসা বাণিজ্য দিয়ে। সে যদি নগাঁওতে জাগি রোডে যদি সেমিকন্ডাক্টর নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, তাহলে আমরা 5 গ্রাম পেপার মিল নিয়ে আমরা এত অনীহা কেন? হতে পারে, কেন কি আরো 2টো সেমিকন্ডাক্টর খোলার কথা, হতে পারে আমরা 5 গ্রামে দেখতে পারি, এরকম আশা রাখতে পারি। এই ব্যাপার হচ্ছে যে যদি 2টা পেপার মিল বন্ধ হয়েছিল একসাথে, তার 2টা রিভাইভাল একসাথে হলো না কেন? আমার এই প্রশ্নটা রয়ে গেল। বেশ, অর্থাৎ বিক্রম এই মুহূর্তে আমার সাথে দুজন তুমি তুলে ধরলে তাদের বক্তব্য। বিক্রম ছিল আমাদের সাথে। বিক্রম, তোমাকে আমি আপাতত ধন্যবাদই জানাচ্ছি। এই মুহূর্তে আমি আলোচনাতে ঢুকে যাব। আমার সাথে স্টুডিওতে যদিও ভার্চুয়ালি এই মুহূর্তে জুড়ে গেছেন দুই অতিথি, একদিকে গৌতম দা রয়েছেন এবং অন্যদিকে রজত চক্রবর্তীও রয়েছেন আমার সাথে। আমি গৌতম দাকে দিয়ে শুরু করব। গৌতম দা, বিক্রম আমাদের প্রতিনিধি শিলচর থেকে মানুষের যে প্রতিক্রিয়া, মানুষ কি চাইছেন, জেনজি থেকে শুরু করে সাধারণ মানুষজন বিভিন্ন সমস্যা তারা তুলে ধরলেন, কোথায় কোথায় উন্নয়নের প্রয়োজন রয়েছে সেটাও তুলে ধরলেন। আমি এখানে একটা বিষয় রাখবো যে এই যে বরাক মডেল আমরা বারবারই বলছি, সেই বরাক মডেলের উন্নয়ন সেটা কি শুধুমাত্র শিলচর, না তার গণ্ডিটা পার করতে পেরেছে? 3 জেলাতে কি সমস্তভাবে সমানভাবে এই উন্নয়নটা পৌঁছেছে? গৌতম দা। ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরিকাঠামো নিয়ে বরাক ভ্যালি তৈরি হয়েছিল। আগে যখন হাইলাকান্দি করিমগঞ্জ ছিল না কাছাড় ডিস্ট্রিক্টই সবাই মানতো যে কাছাড় ডিস্ট্রিক্ট ছিল, কিন্তু হ্যাঁ, সময়ের সাথে সাথে হাইলাকান্দি এবং করিমগঞ্জে উন্নতির প্রয়োজন, যেটা আপনি বলতে পারেন শিলচরে যেভাবে হয়েছে সেটা এখানে হয়নি। কারণ এটারও অনেক কারণ আছে। কমিউনিকেশন যদি আমি বলি, মনে করুন কেউ যদি এয়ারপোর্ট থেকে নামে, তখন সরাসরি যেটা আমরা শিলচরে পেয়ে যাই, তখন সেটা করিমগঞ্জে হাইলাকান্দি আসতে হলে তখন তার বাই রোডে আসতে হবে। এখন বিজেপি সরকার আসার পরে এখানে আমরা রেল পেয়েছি এবং বিভিন্ন কমিউনিকেশন দেখেছি। আজকে কৌশিক রায় মহাশয়, আমাদের অভিভাবক মন্ত্রী, এখানে আজকে এসেছিলেন। উনি এই কথা বলেছেন যে ধলেশ্বর থেকে ভৈরবীর যে রাস্তাটা, সেটা 4 লেন যাতে সেন্ট্রালি সেটা
সেই পরিকাঠামো তৈরি হতে পারে, সেটা 4 লেনের একটা রাস্তা করা, এই প্রস্তাবটা উনি এই কেন্দ্রীয় সরকারের কাছে রাখবেন। তো এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রতিটা ডিস্ট্রিক্টে, বিশেষ করে হাইলাকান্দির কথা তিনি উল্লেখ করে বলেছেন যে এখানে একটা মেডিকেল কলেজ, একটা ক্যান্সার হসপিটাল, তো এইসব যে পরিকাঠামো ধীরে ধীরে সরকারের নজরে পড়ছে, হাইলাকান্দি বিশেষ করে আমি বলবো, তো সেটা অনেক বেশি হাইলাকান্দির জনসাধারণের পাওনা। কারণ আগে আমরা দেখেছি কি, হাইলাকান্দি থেকে 3 বিধায়ক যে নির্বাচিত হয়ে গিয়েছে, কোন বিধায়ক বিধানসভায় বসে ঘুমাচ্ছে বা কেউ ভাষাই বলতে পারছে না, বা সদনে দাঁড়িয়ে কি বলবে সেটাই বলতে পারছে না। তো এসব প্রচুর, কারণ একটা জায়গাকে রিপ্রেজেন্ট যদি সুন্দরভাবে না করা হয়, তো সেই জায়গায় কিন্তু সেই উন্নতিটা সঠিকভাবে পৌঁছায় না। তো আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখেছি বরাকভেলিতে হয়ে গেছে, তো সরি বিশেষ করে হাইলাকান্দির কথা বলছি আমি, হাইলাকান্দিতে যেটা হয়ে গেছে, সেই আমাদের যে দাবি, আমাদের যে রাস্তাঘাট, সেটাও ঠিকভাবে হয়নি। তো এখন ধীরে ধীরে পরিকাঠামো চেঞ্জ হচ্ছে। আপনারা হাইলাকান্দির আগে যদি আপনারা যেতেন, কোনো গলি বা কোনো যদি ব্লকের রাস্তা দিয়ে আপনারা যেতেন, মিউনিসিপ্যালিটির এরিয়ার কোনো ভিতরের রাস্তা দিয়ে যেতেন, সেখানে আপনারা পৌঁছাতে পারবেন না। কিন্তু এখন ধীরে ধীরে প্রতিটা রাস্তা হচ্ছে, ধীরে ধীরে হাইলাকান্দি একটা আর্টিফিশিয়াল জলের একটা সমস্যা, সেই জলের সমস্যাটার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে হাইলাকান্দি শুধুমাত্র পানীয় জলের একটা সমস্যা হাইলাকান্দিতে দীর্ঘদিন থেকে। তো এই সমস্যাগুলিও ধীরে ধীরে লাঘব হচ্ছে। যে হ্যাঁ, এটা সত্যি কথা যে শিলচরের তুলনায় হাইলাকান্দি বা করিমগঞ্জ সেটা কম পেয়েছে, কিন্তু সেটারও কারণ আছে। শুধুমাত্র সরকার মানে মানে দুতরফা, মানে দুইভাবে দেখেছে দুইটা জেলাকে, এরকম না। কিন্তু যে পরিকাঠামোটা শিলচরে অলরেডি আছে, সেটাই মানে ডিপেন্ড হয়ে যখন শিলচরে সেই পরিকাঠামোগুলি তৈরি করতে বাধ্য হয়েছে। যেহেতু এখানে যখন হাইলাকান্দিতে আপনি যখন রেল হয়েছে, এখন দেখেন রাজধানী হাইলাকান্দির ভিতর দিয়ে যাচ্ছে, তো ধীরে ধীরে যখন মেডিকেল কলেজে হবে, তখন এখানে ব্যবসা বাণিজ্যের একটা সুন্দর পরিকাঠামো তৈরি হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, ক্যান্সার হসপিটাল হবে। তো এইসব জিনিস যখন তৈরি হবে, অটোমেটিক একটার সাথে সাথে একটা পরিকাঠামো তৈরি হয় ব্যবসা বাণিজ্য, তখন এখানে আপনি দেখবেন জায়গা মাটিরও আপনার ভ্যালু বাড়ছে, ব্যবসা যারা করছে তাদেরও আর্থিকভাবে একটা দিকে তারা যাচ্ছে, যে তারা অগ্রসর হচ্ছে। তো ইদানিং দেখা যাচ্ছে যে হাইকোর্ট বেঞ্চের একটা ডিমান্ড করিমগঞ্জ, শিলচর এবং হাইলাকান্দি থেকে উঠেছে, যেটা করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচরও ম্যাক্সিমাম শিলচরের মানুষও চাইছে যে 5 গ্রামে হবে, কিন্তু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা শিলচরে করার জন্য মেমোরেন্ডাম দিয়েছে। তো এটা নিয়ে আমাদের কালকে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়, ওনাদের সাথেও কথা হয়েছে। তো ওনারা বলেছে একটা সিভিল সোসাইটি বসে এই জিনিসগুলি এটা যেহেতু কোর্টের বিষয়, আমি গৌতমদা আসবো, আবার একটু থামাচ্ছি। আমি এই মুহূর্তে একটু রজতদার কাছে যাব। রজতদা, এই যে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি যে কি কি উন্নয়ন কোথায় কোথায় হয়েছে, কোথায় কি উন্নয়নের প্রয়োজন রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে শ্রীভূমি কোথাও গিয়ে যেন পিছিয়ে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি, বরাকের 13টা সিট রয়েছে, 9টাতে বিজেপি আসলেও বাকিগুলো কিন্তু বিরোধীরাই রয়েছে। তাহলে উন্নয়নটা কোথায়? কেন শ্রীভূমি পিছিয়ে? এতদিন ধরে শ্রীভূমি কিন্তু কংগ্রেসের দখলে চিরকালই এক প্রকার বলা যায়, তাহলে শ্রীভূমির উন্নয়ন কেন হয়নি? রজতা, নমস্কার। সর্বপ্রথমে আমি নিউজ লাইভ বাংলা চ্যানেলের যারা আয়োজক আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আজকের এই টক শো করার জন্য, এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন নিউজ লাইভ বাংলার তাদেরকেও আমি নমস্কার জানাই। অ্যাকচুয়াল কথা হচ্ছে যে 1983 that was the historical day for the people of Karimganj as well as the Sribhumi right now. বর্তমানে যেটা শ্রীভূমি আছে, তখন করিমগঞ্জ ছিল। এটা একটা ঐতিহাসিক দিন। দীর্ঘ সংগ্রামের বিনিময়ে আমরা জেলাতে রূপান্তরিত হয়েছিলাম। এর আগে আমরা কাছাড় জেলার মধ্যেই অন্তর্ভুক্ত ছিলাম, একই জেলা ছিল। তো 2016 থেকে আজকে 2026, প্রায় আমরা জুলাই মাস এ প্রবেশ করব আগামীকাল। এই দীর্ঘদিন থেকে আমি একটু মাঝখানে একটি কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, আই এম টু কনগ্রাচুলেট বোথ দ্য মিনিস্টার, one from Kachar and another from Karimganj district, Kaushik Rai and Krishnendu Pal, that
for their induction in the Assam cabinet as a minister, as well as Christian Dupal has given the responsibility of the Borak Valley Development Ministry, যেটার যে বিভাগের দায়িত্বে বিগত দিনে ছিলেন কৌশিক রায় মহাশয়। তো 16 থেকে 21 পর্যন্ত এখন পর্যন্ত যে পথ আমরা অতিক্রম করলাম সেটা যদি পর্যালোচনা করা যায় তাহলে পরিকাঠামোমূলক যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই পর্যায়ে কিন্তু করিমগঞ্জ যায়নি, বরং ন্যূনতম পরিকাঠামো একটা সুস্থ সমাজকে থাকার জন্য যে পরিকাঠামোর প্রয়োজন সেই পরিকাঠামো থেকে অনেক পিছিয়ে এই করিমগঞ্জ এবং শ্রীভূমি জেলা। গতকালকের একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই। হেলথ সেক্টরে যদি আমরা বলি, গতকালকে আমাদের এখানে করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী এসেছিলেন, উনি রিভিউ মিটিং করেছেন প্রশাসনের সঙ্গে এবং দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে সভা করেছেন উইদাউট সামন্ডিং এনি মিটিং ফ্রম দ্য পিপল ইন জেনারেল অফ দ্য শ্রীভূমি ডিস্ট্রিক্ট। আমার মনে হয় না কোনো শ্রীভূমি জেলার জনগণকে ডেকে যে এই 10 বছরের মাথায় বা কি কি পরিকল্পনা নেওয়া প্রয়োজন এ ধরনের কোনো জনমত নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না গতকালকে, কারণ আমি শুনতে পাইনি। তো একতরফা ভাবে গতকালকে হয়তোবা করিমগঞ্জের 10 লক্ষ মানুষের প্রাণ কেন্দ্র একমাত্র সরকারি হাসপাতাল যেটা করিমগঞ্জের মধ্যে রয়েছে, একটা সুন্দর বিল্ডিং রয়েছে, কিন্তু মিনিমাম ফার্স্ট এইড করার মতো সেখানে কোনো ব্যবস্থা নেই। গত পরশুদিন রাত্রে একজন মুমূর্ষ রোগী। কিন্তু ব্রজদা, আমার এখানে প্রশ্ন যে এতদিন তো আপনারা ছিলেন ক্ষমতায়, তখন তাহলে কি হয়েছে, কি করেছিলেন আপনারা? আজকের দিনে আপনারা অভিযোগ তুলছেন, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এতদিন তো আপনারাও ছিলেন ক্ষমতাতে দাঁড়িয়ে, এবং শ্রীভূমিতে যদি আমরা দেখি অধিকাংশ আসন কিন্তু কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি হিসেবেই পড়েছে শ্রীভূমি, তাহলে কি করেছেন এতদিন ধরে? আমি আপনার কথার উত্তর দিচ্ছি। 2016 আমি বলেছি কাট অফ ইয়ার, যখন থেকে মন্ত্রিসভা শুরু হয়েছে 2015 পর্যন্ত, বা আমি যদি বলি 1983 থেকে শুরু করে পুরনো যে হাসপাতালটা ছিল সরকারি হাসপাতাল, তার যে অবস্থা ছিল, তার যে পরিকাঠামোগত ব্যবস্থা ছিল, সেটা থেকে অনেকাংশে আজকের দিনে এই মুহূর্তে পিছিয়ে গেছে। মানে আপনি বলতে চাইছেন 1983 থেকে 2015 সমস্ত কিছু ঠিকঠাক ভাবে চলেছে, কোথাও কোনো অসুবিধা ছিল না, 2016 থেকে শুরু হয়ে গেছে সমস্যা? না 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 না, আমি বলছি আপনাকে যে তখন সার্জারি ডিপার্টমেন্টের সার্জন ছিল, মেডিসিন ডিপার্টমেন্টের এমডি ছিলেন, বিভিন্ন ডক্টর ছিলেন। আজকে দেয়ার ইজ নট এ সিঙ্গল সার্জন যে এখানে মিনিমাম একটা যদি অপারেশন এখানে করতে হয় সেই অপারেশন করার জন্য শিলচর যেতে হয়। রাস্তার অবস্থা আপনারা জানেন বর্তমানে কি রয়েছে। আজকে ন্যাশনাল হাইওয়ের প্রত্যেকটি ন্যাশনাল হাইওয়ের অবস্থা আজকে বিধ্বস্ত অবস্থায়। বিগত 16 থেকে এই 26-এর মাথায় আজকে আমরা যে দুর্ঘটনায় দাঁড়িয়ে আছি সেই কথা আমি বলছি। তা আমি এটা হাইওয়ে বা রাস্তার কথাই যদি বলতে হয় রজতদা, 565 কোটি টাকার ইতিমধ্যে প্রজেক্ট স্যাংশন হয়েছে। আপনাদের আমলে কোথায় ছিল? একটা উদাহরণ দেখান তো। কোনটা? আজকের দিনে দাঁড়িয়ে হাইওয়ে বা ফ্লাইওভারের কথা যদি বলতে হয়, ইতিমধ্যে অ্যানাউন্স করা হয়েছে সিটির জন্য, এই যে শহরের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে হাইওয়ের জন্য প্রায় 565 কোটি টাকার প্রজেক্ট ইতিমধ্যে অ্যানাউন্স করা হয়েছে। সেটা কংগ্রেস আমলে কোথায় হয়েছিল এতদিন ধরে? না, শহরের জন্য 565 কোটি টাকা হয়নি। অ্যাজ পার ডিক্লারেশন বাই দ্য মিনিস্টার ইটসেলফ 56 কোটি টাকা ডিক্লেয়ার হয়েছে, 43 কোটি টাকা অ্যাপ্রুভ হয়েছে এখন পর্যন্ত। এই এনএইচ যেটা রয়েছে বিধ্বস্ত অবস্থা শহরের, সম্পূর্ণ গর্ত অবস্থায়। যাই হোক, উই এক্সপেক্ট, কারণ এই বিগত নির্বাচনে 102টি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার গঠন করেছেন। উই এক্সপেক্ট, আমরা এখনো আশাবাদী যে 2 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের যৌথ প্রচেষ্টায় আগামী দিনে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আমি বিশ্বাস করি। আমরা এখানে রাজনীতির কোনো কথা বলতে চাই না, ইরেসপেক্টিভ অফ এনি পার্টি আমি বলতে চাই। প্র্যাকটিক্যালি যদি বরাক উপত্যকার রূপকার যদি আমি কাউকে বলি আজকের এই টক শোতে,
He was the ex-central minister Moinul Haq Chowdhury, number one. Number two, যদি বলতে চাই যে দেবেগৌড়া মন্ত্রিসভায় এই আপনার ব্রডগেজ লাইনের যেটা সূচনা হয়েছিল when দেবেগৌড়া was the prime minister and বেশ। সন্তোষ মোহন দেব আমি একটু থামাবো রজতদা, কারণ আমি আসবো এই আলোচনা এবং এই মুহূর্তে গৌতমদার কাছে আমি আরো একবার যাবো। গৌতমদা, এই যে আজকে রজতদা যে অভিযোগগুলো তুলছেন যে গত এতগুলো বছর ধরে কোনো রকমের কোনো সমস্যা ছিল না, 2016 থেকে এই সমস্ত কিছু স্টার্ট হয়ে গেল এক প্রকার। মইনুল হক চৌধুরীর কথাও তিনি তুললেন, তিনিই নাকি সমস্ত কিছুর দিক থেকে বাঁচিয়েছিলেন। তাহলে আজকের কেন এই অবস্থা? যদি তাই হয়ে থাকে তাহলে কেন শ্রীভূমি আজও পর্যন্ত উন্নয়ন হলো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝছি। গৌতমদা শুনতে পাচ্ছেন? না, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা উঠে আসছে গৌতমদা হয়তো শুনতে পাচ্ছেন না, তো যদিও আমি যাব আরো একবার। রজতদা, ঠিক যেমনটা আজকে আলোচনা চলছে সেখানে এই যে 3টে জেলার উন্নয়ন নিয়ে যখন কথা হচ্ছে, আপনি বলেছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আগামী দিনে বর্তমান সরকার তো বেশ কিছু ক্ষেত্রে এই যে স্যাংশন করেছে, অনেক ক্ষেত্রে উন্নয়নের কথা, উন্নয়নের প্রতিশ্রুতি উঠে এসেছে, অনেক ক্ষেত্রে অনেক অর্থ বরাদ্দ করা হয়েছে, সেগুলো কি তাহলে কোনো কিছুই নয়? গৌতমদা আশা করি শুনতে পাচ্ছেন। গৌতমদা, আমি একটু গৌতমদার উত্তর নিয়ে ফিরবো রজতদার কাছে। গৌতমদা, এই যে এতক্ষণ ধরে রজতদা যে কথাগুলো তুলে ধরছিলেন যে উন্নয়ন এত বছর ধরে যেটা কোনো রকমের সমস্যা হয়নি, কিন্তু 2016 সাল থেকেই হয়তো এই সমস্যা তৈরি হয়েছে। মইনুল হক চৌধুরীর কথাও তিনি তুলে ধরছিলেন যে তিনি সমস্ত কিছু ক্ষেত্রে করেছিলেন উন্নয়ন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন শ্রীভূমির এই অবস্থা? সেটাই তো, মানে 2013 ইংরাজিরও যদি আপনি রাস্তাটা, যদি আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও ফুটেজ থাকবে, আপনারা দেখবেন শ্রীভূমি তো শিলচরের কি রাস্তা ছিল। হ্যাঁ, তো শুধুমাত্র যে তারা সরকারে ছিল, রাস্তা কাজ হয়েছে, ভালো ছিল, এত ভালো কাজ করে থাকলে জনগণ তাদেরকে কেন মানে আর সুযোগ দিল না? কেন এত করাপশন হয়েছিল? আমরা সেটা নিজে দেখেছি যে বাসে জার্নি করে যেতে শিলং হয়ে গুয়াহাটি কত কষ্ট। তো এই যে রোড হয়েছিল, রোড লামডিং থেকে শুরু হয়েছিল, কিন্তু এই যে বাসের এবং আপনার যা সুপারের যে লবি, টাকা ভরে ভরে তৎকালীন সেই কংগ্রেস নেতাদের বাড়িতে পৌঁছানো হতো, সেজন্য ব্রডগেজটা পর্যন্ত কমপ্লিট হয়নি, দীর্ঘদিন থেকে সেটা পেন্ডিং ছিল। এই যে করাপশন, এই করাপশন গুলি আজকে আপনি কোথাও দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন করাপশন? আজকে পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর দিকে আঙ্গুল তুলে কেউ তাকাতে পেরেছিল যে তারা করাপ্ট নেতা? তো কোন বিভাগে করাপশন হয়েছে? মানে কাজের যদি ট্রান্সপারেন্সি না থাকে, কাজ আমার অল্প ডিলে হতে পারে। আপনি এখান থেকে যখন শিলচর যাবেন, ওভারব্রিজ হচ্ছে, প্রতিটা জায়গায় কাজ হচ্ছে। আজকে যদি 10 বছর আগে কেউ শিলচরে এসেছিল, এখন আসে, হয়তো বরাকভেলির 3টা জেলা চিনতেই পারবে না যে কি ধরনের উন্নয়ন হয়েছে। এবং রজতদার কাছে আমি এই প্রশ্ন রাখতে চাই, আজকে যখন গৌতমদা রজতদা যখন এই অনুন্নয়নের প্রসঙ্গ তুলছেন, তখন এটা তো রাখতেই হয় যে আজকে সচিবালয় যেটা আজকে তৈরি হয়েছে, আগে কি কখনো ভাবা সম্ভব হয়েছিল যে দিসপুরের বাইরে গিয়েও একটা সচিবালয় হবে এবং সেখান থেকে কাজ শুধুমাত্র বরাক কেন্দ্রিক থাকবে? এটাই আমি বলছি যে এখনের সরকারের কোনো কাজের জন্য আন্দোলন করতে হয়নি। আমরা কল্পনা করতে পারিনি, আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যে মিনি সচিবালয় আমাদের বরাক ভ্যালিতে হবে। তো এটা আমাদের কল্পনা থেকে দূরে। আমরা একটা আমাদের কেন্দ্রীয় কি বলবো, আমাদের ইউনিভার্সিটির জন্য কি পর্যন্ত আমাদের সংগ্রাম করতে হয়েছিল, ধলেশ্বরী থেকে ভৈরবের রাস্তার জন্য আমাদের কি পর্যন্ত সংগ্রাম করতে হয়েছিল। প্রতিটা ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, আপনাদের কাছে আছে। আপনাদের ব্রডগেজ ল্যান্ডের জন্য কি পর্যন্ত সংগ্রাম করতে হয়েছিল। প্রতিটা জিনিস সংগ্রাম করে যখন আমরা রেল আটকিয়েছি, তারপর রাস্তায় বসেছি, তারপর দীর্ঘদিন পরে এইসব জিনিস এসেছে। যদি সরকারের সেই মানসিকতা থাকতো যে আমার জনগণের সুবিধার জন্য কাজ করতে হবে, তখন এই ধর্ণা, এই আন্দোলন করতে হয় না। আজকে মিনি সচিবালয়ের জন্য আন্দোলন করতে হয়েছে। বিজেপি সরকার আসার পরে কিছুদিন পরেই ব্রডগেজ ল্যান্ড আমরা বরাক ভ্যালিতে পেয়েছি। আমরা তখনও ভাবিনি যে কখনো আমরা ব্রডগেজ লাইন দিয়ে লামডিং এ পৌঁছবো বা গুয়াহাটি পৌঁছবো। আজকে হাইলাকান্দি দিয়ে সাইরিং থেকে রাজধানী যাচ্ছে। আগামীতে
শিলচর থেকে বন্দে ভারত এক্সপ্রেস যাবে। তো এইসব যে কল্পনা, এখানে বসে আমরা তীর্থযাত্রা করতে পারছি, হ্যাঁ, তো এইসব যে আমাদের ধারণা, মা বোনদের, বয়স্ক যারা দিদা ঠাকুমারা আছে, ওরা তীর্থযাত্রা যাচ্ছে বসে বসে, যে ঘর থেকে বেডিং নিয়ে যেতে এর পারছে উত্তর বিভিন্ন একটু রজতদার থেকে আমি নেব তীর্থযাত্রীদের। পাল্টা, যে রজতদা এই যে যে তথ্যগুলো আজকে গৌতমদা তুলে ধরছে, কারণ আপনারা উভয়েই হচ্ছেন বরাকের মানুষ এবং আপনারাই সব থেকে ভালো বলতে পারবেন, রজতদা এই ছবি কি আগে কখনো দেখা গিয়েছিল যেটা আজকের দিনে দেখা যাচ্ছে? দেখুন, আমি আপনাকে অত্যন্ত বিনীতভাবে বলছি যে আমি কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমার বক্তব্যগুলো রাখছি না, প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে, যেটা চলছে সেটা থেকে বলছি। বাট এট দ্য সেম টাইম উই আর অপটিমিস্টিক যে বরাক থেকে দুজনকে যে মন্ত্রিসভায় ইন্ডাক্ট করা হয়েছে, এবং উই এক্সপেক্ট দ্যাট টু সাম এক্সটেন্ট বরাকের ডেভেলপমেন্ট এজ এ হোল, not only on the basis of Kachar and Silchar only. As a whole development we are expecting so far Borak Valley is concerned. করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর। দেখুন, আজকে আপনি নিশ্চয় জানেন যে বরাক উপত্যকায় একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, আসাম ইউনিভার্সিটি বলে, এবং সেই আসাম ইউনিভার্সিটির দীর্ঘদিনের আমাদের আন্দোলনের ফলে আমরা এটা পেয়েছিলাম। আপনি বরাকের ইতিহাস অত্যন্ত করুণ ইতিহাস। সে যেদিন ফাউন্ডেশন স্টোন লে করা হয়েছিল, একটা অদৃশ্য শক্তি রয়েছে বরাক যাতে উন্নয়নের গতিশীল না হতে পারে, সেটা থেকে পিছিয়ে থাকে, তার একটা অদৃশ্য শক্তি রয়েছে। আমি কোনো সরকারকে দোষারোপ করতে চাই না, প্রত্যেক সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যায় যে সম উন্নয়ন হোক, এবং হেমন্ত বিশ্ব শর্মা একবার নয় বারবার বলছেন, আমি এটা মেনে নিচ্ছি। কিন্তু কথা হচ্ছে গিয়ে, আমার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবজি বলেছিলেন যে দিল্লি থেকে আমি যদি 1 টাকা পাঠাই, সেটা শ্রীভূমিতে পৌঁছতে 5 পয়সা হয়ে যায়। এই যে লিকেজটা, আজকে গতকালকে একজন সুপারিনটেন্ডেন্ট অফ করিমগঞ্জ সিভিল হসপিটাল, হি টেন্ডার্ড হিজ রেজিগনেশন ফর the misbehavior of somebody. মানে আজকে করিমগঞ্জ সরকারি হাসপাতালের একজন সুপারিনটেন্ডেন্ট, উনি কি করবেন যদি তার কাছে সেই ধরনের জিনিসপত্র, সেই ধরনের মনিটরিং যদি তাকে না করা হয়? আজকে আমার এখানে বিল্ডিং আছে শুধু করিমগঞ্জের সরকারি হাসপাতাল, যেটা হুইচ ইজ কভার নট লেস দেন 15 লাখ পিপল অফ দ্য শ্রীভূমি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এজন্য এই প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি। আপনি সরকারি হাসপাতালে গেলে একটা ফার্স্ট এইড হয়তো আপনি পাবেন, কিন্তু কোন ধরনের একটু সিরিয়াস যদি সর্দি কাশি ছাড়া হয়, উই হ্যাভ টু গো ফর শিলচর, এন্ড আই ইউজ টু গো ইন শিলচর। আমি সপ্তাহে প্রতি 20 দিনের মাথায় শিলচর যাই, আমার পরিবারের একজন ক্যান্সার পেশেন্ট, এবং উনাকে নিয়ে আই ইউজ টু গো ইন শিলচর ইন ক্যান্সার হসপিটাল, এবং যাওয়ার সময় আমি দেখি যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে। তাই আমি প্র্যাকটিক্যালি বলছি যে এটা যখন বাস্তবায়িত হবে, বরাক এজ এ হোল ডেভেলপমেন্ট হবে, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু বর্তমানে এজ এ হোল, এই বিগত 16 থেকে আজ 26 পর্যন্ত, এই যে 12 বছরের, এই 12 বছরের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, মানে সমহারে যদি আপনি বলেন, তাহলে সেই তুলনায় কিন্তু কি কি চাইছেন রজত, কি কি চাইছেন উন্নয়নের বিষয়ে? আপনি এই 12 বছরের উন্নয়ন হিসেবে কোনটা কোনটা চাইছেন? আমি যদি নাম্বার 1, নাম্বার 2 হিসেবে ধরতে চাই, তাহলে প্রথমে কি রাখবেন? উন্নয়ন বলতে আমি তো প্র্যাকটিক্যালি এই 12 বছরের হিসাব যদি আপনি বলেন আপনাকে দিতে, তাহলে এমন কিছু আমি দিতে পারবো না। না 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 রজতা, কোনো 12 বছর 13 বছর আমি কোনো হিসেব চাইছি না। আমার বক্তব্য হচ্ছে যে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি শ্রীভূমির বাসিন্দা, শ্রীভূমির নাগরিক, উন্নয়ন হিসেবে কি চাইছেন? আমাদের দায়িত্ব রয়েছে যে সেগুলো সরকারের সামনে তুলে ধরা, মিডিয়ার মাধ্যম মানে হচ্ছে যে তুলে ধরা। প্রথম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যেটা প্রত্যেকটি এনএইচ, আজকে এনএইচআইডিসিএল ইজ সো রিলাক্টেন্ট টু গুড রিলিফ 22,000 কোটি টাকা স্যাংশন করেছে পাঁচগ্রাম থেকে গুয়াহাটি সুপার দিক থেকে একদম রিলাক্টেন্ট এনএইচআইডিসিএল। রিভিউ মিটিং করেছেন মন্ত্রী, এবং মন্ত্রী অনেকবার উৎস প্রকাশ করেছেন ডিপার্টমেন্টের ইয়েতে। করিমগঞ্জের ছেলে যিনি মন্ত্রী হয়েছেন, শিলচরের অভিভাবক মন্ত্রী, এবং বরাক উপত্যকা উন্নয়নের দায়িত্ব যিনি পেয়েছেন, আই এক্সপেক্ট দ্যাট হি উইল ডু হিজ লেভেল বেস্ট টু
to develop the Borak Valley as a whole by his good রজতদা, effort. যারা কিন্তু- দায়িত্বে রয়েছেন তারা তাদের কাজ করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি উন্নয়ন হিসেবে কি চাইছেন? যদি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 হিসেবে দেখতে চাই, আপনার দাবি কি থাকছে সরকারের কাছে? Number 1 is communication. Number 2 health sector. হুম, And number 3 হচ্ছে unemployment problem. মানে যোগাযোগ, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, তিনটের দাবি আপনি তুলেছেন। গৌতম দা, এই তিনটে বিষয়েই তো আমি যদি খুব ভুল না করি তাহলে সরকার একের পর এক ইতিমধ্যে অর্থ বরাদ্দ করেছে, সচিবালয় তৈরি হয়েছে। সুপার হাইওয়ে এক্সপ্রেসের জন্য 22,000 কোটি টাকা সরকার বরাদ্দ করেছেন, যা যা আমরা গুয়াহাটিতে 4.5-5 ঘন্টার মধ্যে গুয়াহাটিতে পৌঁছবে এবং বিকালে সকালে পৌঁছে বিকালে কাজ করে আবার ফিরতে পারবো বরাক ভ্যালিতে। তো এইসব আমাদের চিন্তাধারার বাইরের কাজ হচ্ছে। কালকে কালকে আমাদের যখন কৌশিক রায় মহাশয় এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সাথে সাক্ষাৎকার হয় করিমগঞ্জে, উনি একদম স্পষ্টভাবে কৃষ্ণেন্দু পাল মহাশয় বলেছেন, যেহেতু বরাক ডেভেলপমেন্টের দায়িত্ব উন্নয়ন উপর উনি বলেছেন, যে জায়গায় প্রয়োজন আমাকে বলবেন, আমি বরাক ভ্যালি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি কথা বলছি যে আমি সব জায়গায় উন্নয়ন করবো, আপনার বিল্ডিং কনস্ট্রাকশন হোক, রোড কনস্ট্রাকশন হোক, যাই হোক। তো এভাবে যখন, কারণ এটা তখনই উনি বলতে পেরেছেন যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই আগ্রহ দিয়ে ওই মন্ত্রীদের বলেছেন যে আপনারা জনসাধারণের জন্য কাজ করে যান, অন্য কিছু ভাববেন না। তো তখনই একটা মন্ত্রী এইভাবে কথা বলতে পারে। তো আমরা খুবই আপ্লুত হয়েছিলাম কালকে এই মিটিং এ, যখন তিনি বলেছেন যে ডেভেলপমেন্টের যাতে একটা কোনাও বরাক ভ্যালিতে বাকি না থাকে। তো আমরা সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি কয়েকটা বিল্ডিং এরও প্রপোজাল দিয়েছেন, আমরা ইতিমধ্যে ওনার সাথে দেখা করবো এবং করবো। তো এই যে বলা যে পরিকাঠামো নেই, চিকিৎসার পরিকাঠামো নেই, হ্যাঁ, তো আমরা কখনো ভাবতেও পারিনি যে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে এবং ক্যান্সার হসপিটাল হবে। তো এইসব যে পরিকাঠামো, আজকে বর্ডগেজ লাইন দেখুন, আমি আগেও বলেছি যে আমরা এখান থেকে মানে দরকার সেখান থেকে আমরা উঠে সমগ্র ভারতবর্ষে আমরা যাত্রা করতে পারছি বরাক ভ্যালি থেকে, যেটা আগে কখনোই সম্ভব ছিল না। আমাদের কানেক্টিং যদি ট্রেন ধরতে হতো, গুয়াহাটিতে গিয়ে বসতে হতো, সেখানে থাকতে হতো, তারপর কানেক্টিং পরের দিন পাবো না তারপরের দিন পাবো, সেটা করে তারপর যেতে হতো। তো এইসব যে শুধুমাত্র বিরোধী বলে আমি সরকারের নিন্দা করব, এই ভাবধারা, মানে চিন্তাধারা থেকে আমাদের উঠে আসতে হবে। মানে বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, আজকের দিনে দাঁড়িয়ে সেটাই যেন কোথাও গিয়ে উঠে আসছে রজতদার এই কথা শুনে। কারণ একের পর এক আমরা প্রজেক্ট দেখছি এবং সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে, কিন্তু কনস্ট্রাকটিভ চিন্তাধারাটা কোথায়? আপনাদের কনস্ট্রাকটিভ চিন্তাধারা কোথায় যে সরকারকে আমরা সাহায্য করব, এই জিনিসটা হচ্ছে না, আমরা এটার সাথে অ্যাড করব। কারণ সরকার হোক বা বিপক্ষ হোক, মানে কাজ করে যায় জনসাধারণের জন্য। এখন জনসাধারণের স্বার্থে যদি বিপক্ষ সরকারকে বলে এই জায়গাটা অল্প ডেভেলপমেন্ট করা উচিত, তখন সরকার নিশ্চয়ই শুনবে। আমি বিরোধী পক্ষ থেকে আমি সরকারের শুধু নিন্দা করব, ভালো কাজেরও নিন্দা করব। সেই জন্যই কিন্তু এই জনসাধারণ এবার ভোটে সেটা বুঝিয়ে দিয়েছে যে আমরা এই সরকারকে চাই এবং এই সরকারই আমাদের উন্নয়ন করবে। একেবারে তাই। আমি আসবো এই প্রসঙ্গে, আমি আবারও ফিরে আসবো যেমনটা ছিলাম। তবে এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছেন সুব্রত চক্রবর্তী, বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি শিলচর থেকে। সুব্রত দা, স্বাগত জানাচ্ছি। অনেকটাই লেট হলো আপনার আলোচনা, প্রায় আমাদের এবার শেষের দিকে। তবে এতক্ষণ ধরে যে বিষয় চলছে যে এই যে বরাক উন্নয়ন, সেই বরাকের উন্নয়ন বা বরাকের মডেলটা শুধুই কি শিলচরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, না উন্নয়নটা ওভারঅল বরাকে হয়েছে? যদিও এই প্রশ্নে নানান রকমের উত্তর এতক্ষণ ধরে উঠে এসেছে। আজকে রজতদা, তিনি রয়েছেন কংগ্রেসের থেকে, তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন। প্রথমত রাস্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থান, তিনটে প্রায়োরিটি তিনি তুলে ধরেছেন এবং তার সাথে ওভারঅল উন্নয়ন নিয়ে আরো বেশ কিছু বক্তব্য উঠে এসেছে। আমি সুব্রতদা আপনার মতামত চাইবো। নমস্কার। দেখেন, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় আসার পর বরাক উপত্যকায় যথেষ্ট উন্নতি হচ্ছে। আপনারা যেটা বলেছেন যে শিলচর শহরভিত্তিক, সেটা নয়। সমগ্র বরাক উপত্যকায় গ্রাম অঞ্চলে বা বাগান এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। আপনারা দেখেছেন বরাক উপত্যকায় ইতিমধ্যে আসামমালা, ভারতমালার মাধ্যমে, এছাড়াও উত্তর বিভাগের মাধ্যমে অনেক রাস্তার কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়েছে, কিছুদিন সময় লাগবে। হ্যাঁ, এটা সত্যি আজকের দিনে কিছুটা অসুবিধা হচ্ছে, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। বর্ষা শেষ হলে সেই কাজগুলা
সম্পূর্ণ হবে। শুধু গ্রামে নয়, চা বাগান অঞ্চলেও অনেক উন্নয়ন হচ্ছে, অনেক কাজ হচ্ছে। তো যারা বলছে যে আমাদের শুধু শহর ভিত্তিক, সেটা নয়, সমগ্র বরাক উপত্যকায় যথেষ্ট উন্নতি হচ্ছে এই সরকার আসার পর থেকে। হুম। রজতদা এক্ষেত্রে সব থেকে ভালো বলতে পারবেন। রজতদার দাবি যে শ্রীভূমির আজকে উন্নয়ন অনেকটাই পিছিয়ে রয়েছে। আমি রজতদা একটু রাখবো এই মুহূর্তে। সুব্রতদার দাবি করছেন যে এই যে অসমমালা প্রকল্প, আপনি যেহেতু যোগাযোগ ব্যবস্থা সব থেকে প্রথম তুলেছিলেন যে কানেক্টিভিটি, তো সেই জায়গাতে দাঁড়িয়ে অসমমালা প্রকল্পের কাজ চলছে বর্তমানে, তারপরেও যোগাযোগ ব্যবস্থার কি কি সমস্যা রয়েছে রজতদা? দেখুন, আমি আপনাকে একটি কথা বলতে চাই যে আমি বলেছি যে বরাক উপত্যকা স্বাধীনতার পর থেকে শুরু করে এখন পর্যন্ত উন্নয়নের গতি যতটুকু যাওয়ার কথা ছিল ততটুকু হয়নি, বিকজ অফ যে একটা অশুভ শক্তি কোথাও না কোথাও কাজ করছে। যে দলের সরকারি হোক না কেন, বরাক যাতে উন্নয়নের গতি অব্যাহত না থাকে তার একটা প্রচেষ্টা করে থাকে। সেই জন্য আমি বলছি যে কংগ্রেস রিজিম যখন ছিল 2015 পর্যন্ত, আপনি বলেছেন আপনার বক্তব্যে আগে যে সমস্ত কিছু ঠিক ছিল কিনা, না আমি বলবো ঠিক ছিল না। কারণ তখনও যে হারে অন্যান্য জায়গার উন্নয়ন হয়েছে সেই পর্যায়ে বরাকের উন্নয়ন কিন্তু হয়নি, দুই একটি ছাড়া। দুই একটি বলতে এর মধ্যে একটা হলো গিয়ে আপনার এই কি বলে ব্রডগেজ এবং অ্যানাদার ইজ মুভমেন্ট অফ দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি, যার ফলে আমরা আসাম বিশ্ববিদ্যালয় পেয়েছি। তো আজকে আমি কোনো রাজনীতির কথা এখানে বলতে চাই না, রাজনীতি করতে চাই না। এজ এ কংগ্রেস পার্সন, এজ এ কংগ্রেস অ্যাক্টিভিস্ট, আই এম নট ডেলিভারিং মাই স্পিচ হিয়ার। আমি বরাকের একজন 60+ একজন সিটিজেন হিসাবে বলতে চাই যে বরাক এবং আসাম সেটা একই, এবং যে হারে উন্নয়ন হওয়ার কথা ছিল, আজকে ফ্লাইওভারের কথা বলুন, বরাক উপত্যকায় আজকে কৌশিক রায় অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছেন কাছাড়ে যে ফ্লাইওভারের কাজটা শুরু করার জন্য, উনি সভা করেছেন। হ্যাঁ, কিন্তু করিমগঞ্জের দীর্ঘদিনের দাবি, বিগত 40 বছরের দাবি, করিমগঞ্জে দুটো ফ্লাইওভার, আজকে বদরপুরের যে রেল ক্রসিং রয়েছে সেখানে অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন, দুটি রেল ক্রসিং এর মধ্যে দুটো ফ্লাইওভারের প্রয়োজন। এই বক্তব্যগুলো কিন্তু আমি রাখিনি। আমি সুব্রতদার পাল্টা নেব। সুব্রতদা, আপনারা জানেন যে দীর্ঘ বছর, প্রায় 15 বছর লাগাতার কংগ্রেস সরকার ছিল আসামে। কংগ্রেস সরকার যখন আসামে ছিল, ওনারা কি কাজ করেছেন বরাক উপত্যকার জন্য? ওনাদের কোনো কাজ বলতে পারবেন না যে ওনারা একটা কাজ করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী গত প্রায় 2 বছর আগে বরাক উন্নয়ন বিভাগ নামে আলাদা একটা বিভাগ তৈরি করেছেন। প্রথমে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয়কে, বর্তমানে ওনার দায়িত্বে রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। সুতরাং আন্তরিকতার সহিত মাননীয় মুখ্যমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টি সরকার বরাক উন্নয়নের জন্য সেই পৃথক পরিষদ গঠন করেছেন যাতে বরাকের উন্নয়ন করা যায়। সেটা বরাক বলতে আমাদের শ্রীভূমি, কাছাড় এবং হাইলাকান্দি জেলা নিয়ে, যেখানে গ্রামের শহরের যে সার্বিক উন্নয়ন করা যায়। আপনারা দেখেছেন আমরা যেটা আগে আমাদের সামান্য অনেক কিছু অল্প কাজ করতে হলে আমাদের গৌহাটি যেতে হতো, এখন আমাদের বরাকেই মিনি সেক্রেটারি অর্থাৎ বরাক সচিবালয় হয়েছে, ইতিমধ্যে ওপেনিং হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। সুতরাং বরাকের উন্নয়ন যথেষ্ট হচ্ছে এবং আন্তরিক সহকারে মাননীয় মুখ্যমন্ত্রী বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সেই বরাকের উন্নয়ন কিভাবে করা যায় তা চিন্তাধারা করছেন। আমি যদি আগের কথা বাদও দিই, বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি ওভারঅল বরাক দেখি, 13টা আসন রয়েছে। সেই 13টা আসনে 9টা আসন বিজেপি পেয়েছে, বাকি যে 6টা আসন রয়েছে সেই 6টা আসন তো বিরোধীরা রয়েছে, একজন তৃণমূল রয়েছে, বাকি তো কংগ্রেসের সেই জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে শুধুই কি তাদের বিরোধিতা করার জন্য বিরোধিতা করা? তারা যে ইলেক্টেড হয়েছে সেটা তো মানুষের ভোটেই, তাহলে মানুষের উন্নয়নের স্বার্থে তো তাদেরকেই কাজ করতে হবে। আপনি যেটা বলছেন মানুষের, আজকে দেখেন কংগ্রেসের যারা রয়েছে ওনারা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করছেন, কিন্তু কংগ্রেস এর বিধায়ক যারা রয়েছেন, আমাদের বিধায়ক যারা রয়েছেন কংগ্রেস, ওনারা কি কাজ করছেন? ওনাদের কোনো কাজ নেই, উনি শুধু বিরোধিতা করতে হয় বলে ওনারা বিরোধিতা করছেন। যার জন্য আমি বলবো
যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকতার সহিত বরাকের ডেভেলপমেন্টের চিন্তাধারা করছেন। আমি একটু গৌতমদার কাছে যাবো। গৌতমদা, এই যে কংগ্রেসে যারা বিধায়করা রয়েছেন, কি কাজ তাহলে তারা করছে? তারা কি শুধুই বিরোধিতা করছে? শুধু কি তাহলে ভুল ত্রুটি খুঁজে বার করছে, না তারা নিজেরা নিজেদের কোনো কাজ তারা আদতেও দেখাতে পারছে মানুষকে? গৌতমদা কি শুনতে পাচ্ছেন? আজকে রজতদার কাছে আমি একই প্রশ্ন রাখবো। রজতদা, শ্রীভূমির আপনি সব থেকে ভালো সেই জায়গাতে বলতে পারবেন যে শ্রীভূমির যারা বিধায়করা রয়েছেন তারা তাদের কি করছে? আজকে কিছুক্ষণ আগে আপনি হসপিটালের অভিযোগ তুলেছিলেন, রাস্তাঘাট তো রয়েছে, কর্মসংস্থান তো রয়েছে। তারা, অর্থাৎ কংগ্রেসে যারা বিধায়করা রয়েছেন, তারা সরকারের কাছে গিয়ে, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে, তারা আজকে যখন ক্যাবিনেট হচ্ছে সেখানে দাঁড়িয়ে কি তুলছেন? তাদের তাহলে দাবি দেওয়া কি থাকছে? উন্নয়নকে তো রাখতেই হবে, সেই প্রশ্ন কোথায় থাকছে তাহলে? শুনুন, আমি আমি আপনাকে বলছি যে আসামে 102টি আসন এনডিএ জোট পেয়েছে, 19টি আসন পেয়েছে কংগ্রেস। সেই 19টি আসনের মধ্যে করিমগঞ্জ জেলা, শ্রীভূমি জেলা থেকে 2 জন বিধায়ক হয়েছেন। আজকে ক্যাবিনেট মিটিং আপনি বলছেন, ক্যাবিনেট মিটিং এ কিন্তু অন্য দলের বিধায়করা কিন্তু দে আর নট অ্যালাউড, এন্ড বাজেট ইজ গোয়িং টু টেক প্লেস অন 6 জুলাই। এখন পর্যন্ত এমএলএ এলএডিএস যেটা রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত স্যাংশন হয়নি। কাজেই আমার এমএলএরা যতটুক পারার, বা প্রত্যেক এমএলএ, আমি কোনো দল ইনরেসপেক্টিভ অফ এনি পার্টি বলতে চাই, প্রত্যেক এমএলএ যারা বিধায়ক হয়েছেন প্রত্যেকে আন্তরিকভাবে চেষ্টা করছেন জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আমি কিন্তু দলীয় রাজনীতি আজকের এই টক শোতে করতে চাই না। এগেইন আমি কিন্তু বারবার তো আপনার বক্তব্য থেকে সেটা উঠে আসছে রজতদা, এই যে উন্নয়নের খতিয়ান যখন আপনি তুলে ধরছেন তখন 2016কে বাদ দিয়ে 2015 অবধি আপনি ধরছেন কেন? না না না, এরপর আমি বলেছি যে 15 পর্যন্ত যে কংগ্রেস রিজিম গভর্নমেন্ট যেটা ছিল সেই সময়ও যে হারে উন্নয়ন হওয়ার কথা ছিল বরাক উপত্যকার, সেই হারে হয়নি, 2-1টি ছাড়া। এটা বলেছি আমি। আমি আমার বক্তব্য আমি স্ট্রেট কাট মানে একদম বলেছি আমি। এবং আমি আবার বলতে চাই, আন্ডার দ্য লিডারশিপ অফ হেমন্ত বিশ্ব শর্মা বর্তমানে 2031-এর আগে আসামে কোনো নির্বাচন নেই। 2031-এর আগে আসামে কোনো নির্বাচন নেই, বিধানসভা নির্বাচন হবে 2031-এ। তাই এই যে 5 বছর যারা বিধায়ক হয়েছেন, এবং আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলের যারা বিধায়ক আছেন তাদেরকেও সমপর্যায়ে গুরুত্ব দিয়ে যাতে তারা কাজ করতে পারেন সেই সুযোগ দেবেন, এবং বরাকের উন্নয়ন যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে অনেকটা এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস রাখি। গৌতমদা, দেখুন, বরাকের উন্নয়ন যেই জায়গায় আছে 2013-তে যতটুকু ছিল ততটুকুই রয়েছে, সেটা যদি বলি তাহলে হয়তো কেউ কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছিল, এখনো তার ঘুম ভাঙেনি। তো আমরা যদি উন্নয়নের কথা বলি, এই সরকারকে অন্তত দাবি করতে হয় না আর আন্দোলন করতে হয় না। আমরা আগে বরাক ভ্যালিতে যা যা পেয়েছি সব আন্দোলন, ধর্ণা, রেল অবরোধ, পথ অবরোধ এবং দীর্ঘদিন নির্জলা উপবাস, এসব করে 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 সেই দাবি মানানো হয়েছিল, তারপর সরকার বাধ্য হয়েছিল। তো এখনের সরকার দাবি করতে হয় না। আমরা শিলচরের সচিবালয় পেয়েছি কোনো দাবি ছাড়া, আমরা বটগেট পেয়েছি কোনো দাবি ছাড়া, আমরা 4 লেনের রাস্তা স্যাংশন হয়েছে দাবি ছাড়া, 22,000 কোটি টাকার যে 4 লেনের রাস্তা স্যাংশন হয়েছে সুপার এক্সপ্রেস, সেটা দাবি ছাড়া। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কৌশিক রায়, অভিভাবক মন্ত্রী আমাদের বলেছেন যে ধলেশ্বর টু ভৈরবী 4 লেনের রাস্তা হবে, সেটা দাবি ছাড়া। রাস্তা রিপেয়ারের যে কাজ সেটা দাবি ছাড়া। পেপার মিলের যে বাকি বকায়া সবাইকে চুকানো হয়েছিল, যে কুকর্ম করেছিল কংগ্রেস পিরিয়ডের নেতারা, এত বড় ইন্ডাস্ট্রিটাকে একটা পঙ্গু করে দিয়েছিল, একটা উপত্যকাকে, সেটা পরিশোধ করেছে এই সরকার দাবি ছাড়া। তো আমরা আগামীতেও আমরা দেখেছি যে হাইকোর্ট বেঞ্চের জন্য শিলচরের কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে উস্কানিমূলক করে কংগ্রেসের নেতারা কি করছে, আন্দোলন করাচ্ছে। এটাও আমাদের বিশ্বাস, এটা 5 গ্রামে উপস্থাপিত হবে কোনো দাবি ছাড়া। আমরা অবশ্যই অ্যাপ্লিকেশন রাখতে পারি যে দীর্ঘদিনের যেটা আমাদের দাবি সেটা
দীর্ঘদিনের যেটা একদম। আমাদের দাবি ছিল সেটা যাতে হয়ে যায়। তো বেশ। এখনের সরকারের দাবি ছাড়াই সবকিছু হচ্ছে। আগামীতেও আমরা যে সরকার নিজের মুখে বলেছে এখানে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা একটা মেডিকেল কলেজ, একটা ক্যান্সার হসপিটাল, হ্যাঁ, এইসব জিনিস দাবি ছাড়া সরকার বলেছে আমাদের দাবি করতে হবে না। সেই দাবি ছাড়া সরকার বেশ। দ্রুত গতিতে এগোবে, সেটাই আমাদের বিশ্বাস। একেবারে তাই। আজকের কিন্তু সময়টাও শেষ, তাই আলোচনাটাও এখানেই শেষ করতে হচ্ছে। আমি তিনজনকেই ধন্যবাদ জানাবো। বরাকের উন্নয়ন থেকে শুরু করে সমগ্র হাইলাকান্দি, শিলচর এবং শ্রীভূমির সবটা নিয়েই ছিল আজকের আমাদের আলোচনা। আমি তিনজনকেই জানাচ্ছি ধন্যবাদ। গৌতম দা, রজত দা এবং সুব্রত দা, অনুষ্ঠানে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে বরাকের উন্নয়ন কেমন হচ্ছে, কোন পথে হচ্ছে, সেটা আমরা সবটাই দেখতেই পাচ্ছি এবং আগে কেমন হতো, বর্তমানে কেমন হচ্ছে, সেটা সবটাই বর্তমানে চোখের সামনে উঠে আসছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে যে উন্নয়ন এখনো পর্যন্ত হয়তো হয়নি বলে অভিযোগ উঠে এসেছে, আমরা আশা রাখছি আগামী দিনে HBS 2.0 তে সেই উন্নয়নটুকু পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে, বরাকের প্রতিটা কোণায়। তবে আজকের আলোচনা শেষ করবো এখানে। পরবর্তীতে দেখুন সংবাদ।